হয় যেটা আমাদের মল হিসাবে পরিত্যাগ হয়। অ্যাকচুয়ালি হজম মানে হচ্ছে জটিল খাদ্যবস্তুটা ভেঙে সরল খাদ্যে পরিণত হওয়া। মানে যদি আচ্ছা। আমরা যে খাবারটা খাই সেটা জটিল খাদ্য না সরল খাদ্য? জটিল খাদ্য। কেন? মানে আমরা যেটা খাচ্ছি সেটা তো ফার্স্টে আমরা কি বলবো, মানে কোনো শক্ত খাবার রূপে খাচ্ছি, সেটাই তো আমাদের ভিতরে গিয়ে সেটা পরিপাক হয়ে দেন সরল খাদ্যে পরিণত হচ্ছে। দেখো, শক্ত খাবার মানেই শুধু জটিল এমনটা নয়। ব্যাপারটা হুম। হচ্ছে যে জটিল খাদ্য মানে যেটা কমপ্লেক্স ফর্মে রয়েছে। তুমি ভাবো আমরা খাচ্ছি কার্বোহাইড্রেট, তাহলে হ্যাঁ। কার্বোহাইড্রেট তো আর কোষ নেবে না, কোষ নেবে সরল খাদ্য হিসেবে গ্লুকোজ হিসেবে। আমরা খাচ্ছি প্রোটিন হিসেবে, আমরা খাচ্ছি ফ্যাট হিসেবে। এগুলো হ্যাঁ। সবই জটিল খাদ্য। কেন? তার কারণ এগুলো হচ্ছে সেই খাবারের কমপ্লেক্স ফর্ম বা জটিল রূপ। যেমন তুমি ভাবো না যে কার্বোহাইড্রেটের মধ্যে আছে কি? গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে, হুম। গ্যালাক্টোজ আছে। হুম। এবার আমাদের যখন কোষের মধ্যে সেই খাদ্যবস্তুটা প্রবেশ করছে, মানে আমি বার্গার খাচ্ছি মানে আমার কোষও বার্গার খাচ্ছে না, কিন্তু আমি ভাত খাচ্ছি মানে আমার কোষও ভাত খাচ্ছে না। আমার কোষ কি খাচ্ছে? গ্লুকোজ খাচ্ছে, ফ্রুক্টোজ খাচ্ছে, হ্যাঁ। গ্যালাক্টোজ খাচ্ছে। এই তিনটে ফর্ম। দেখবে এই তোমরা পড়েছিলে মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। হ্যাঁ। মনে আছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তাহলে পরিপাক মানে অ্যাকচুয়ালি যে পদ্ধতিতে কোনো জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হচ্ছে। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে পড়বো কিভাবে পরিপাক হচ্ছে। দ্বিতীয় ইউনিট হুম। যেটা, সেখানে পড়বো যে বিপাক। বলো বিপাক বলতে কি বোঝায়? দেখো, আমি মনে করি যে টিচিং এবং লার্নিং এটা টু ওয়ে কমিউনিকেশন। তো আমি তোমাকে একটু পড়াবো, জিজ্ঞেস করব, তুমি অ্যান্সার দেবে, তবেই তো মনে হবে যে না তোমরা মানে অ্যাকচুয়ালি পড়ার মধ্যে আছো। আমি শুধু বলে গেলাম, তুমি শুধু শুনে গেলে বা ঘুমিয়ে গেলে, সেটা মানে ঠিক দেখায় না, হবে না মানে। বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ। তাহলে বলো বিপাক বলতে কি বোঝায়? বিপাক। হুম। বিপাকের ইংরেজি হচ্ছে মেটাবলিজম। পরিপাক আর বিপাক তো আলাদা। হ্যাঁ, অবশ্যই আলাদা। সেই জন্যই তো আমি পরিপাকের বাংলা ইংরেজি বলেছিলাম ডাইজেশন, বিপাকের হ্যাঁ। ইংরেজি হচ্ছে মেটাবলিজম। আমি বলতে চাইছি হ্যাঁ। পরিপাক ও বিপাকের মধ্যে পার্থক্যটা কোথায়? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার বলো তাহলে বিপাক বলতে কি বোঝো? পরিপাক মানে যেটা জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হয়, আর বিপাকটা স্যার বুঝতে পারছি না। দেখো, তুমি খাবার খাচ্ছ, সেই হ্যাঁ। খাবারটা খাওয়ার পর সেটা হ্যাঁ। জটিল থেকে সরল খাদ্যে পরিণত হচ্ছে কোথায়? সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে। ঠিক হ্যাঁ। আছে? এরপর সেই ক্ষুদ্রান্ত থেকে খাবারটা কোথায় যাবে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বলুন। বলছি যে ধরো তুমি যে খাবার খেলে সেটা ক্ষুদ্রান্তে শোষিত হলো, হ্যাঁ। এরপর খাবারটা কোথায় যাবে? বৃহদন্ত্র। না। না, যেটা অপাচ্য পাকস্থলী। অংশ সেটা চলে যাবে বৃহদন্ত্রে, বাট হ্যাঁ। যেটা সরল খাদ্য সেটা চলে যাবে কোষের মধ্যে। আচ্ছা। কারণ কোষগুলো বেঁচে আছে তো সেই খাবার খেয়েই। এবার সেই কোষে হ্যাঁ। হ্যাঁ। যাচ্ছে কিভাবে? না, কোষে যাচ্ছে রক্তের মাধ্যমে। এই বিপাক বলতে বোঝায় যে প্রক্রিয়াতে এই কোষের মধ্যে সেই খাবারটা যাওয়ার পর, সেই খাদ্যবস্তুটা তাহলে কোষে গেল, কোষে যাওয়ার হ্যাঁ। পর সেই খাদ্যটা থেকে আমরা এটিপি পাচ্ছি, মানে শক্তি পাচ্ছি। আমাদের আসল উদ্দেশ্য তো এটাই, যে খাবার খাওয়ার আসল হ্যাঁ। উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা সেই খাবারটা থেকে শক্তি পাই। তার মানে হ্যাঁ। আমাদের প্রথম ধাপ হচ্ছে পরিপাক, তার পরের ধাপ হচ্ছে হ্যাঁ। বিপাক। বোঝা গেল কি? হ্যাঁ। যে অ্যাকচুয়ালি যে প্রক্রিয়াতে আমরা কোনো খাবার থেকে শক্তি পাচ্ছি সেই প্রক্রিয়াটা হচ্ছে বিপাক। অর্থাৎ বিপাক হচ্ছে কোষের মধ্যে, আর পরিপাক হচ্ছে আমাদের পরিপাক নালীতে। সেটা পাকস্থলী হতে পারে, সেটা ক্ষুদ্রান্ত হতে পারে, সেটা মুখবিবর হতে পারে, এবং আলটিমেটলি সব কিছুর পরিপাক ফুলফিল হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে। আমরা একে একে পড়বো যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো। তো তো আমরা অ্যাকচুয়ালি এগুলোই পড়তে চলেছি। প্রথমে পড়বো পরিপাক, তারপরে পড়বো বিপাক, এবং তারপরে যে ইউনিট 3 সেখানে আছে খাদ্যের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধান। একদম ইজি চ্যাপ্টার এবং মেনলি থিওরিটিক্যাল চ্যাপ্টার।
যে কীভাবে তুমি খাবারকে স্টোর করবে, কীভাবে খাবারে ফুড পয়জনিং থেকে আমরা দূরে থাকবো সেগুলো নিয়ে। এবং তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা একটু দেখে নাও। তোমাদের যে 3টে অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় থেকে রয়েছে 12 নাম্বার, এবং দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে এই বিপাক সেখান থেকে রয়েছে 13 নাম্বার, এবং যে শেষ অধ্যায় যেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন সেখানে আছে 10 নাম্বার। অর্থাৎ আমাদের 3টে চ্যাপ্টারেরই মোটামুটি ওয়েটেজ একই রকম, দেখো 12, 13, 10। সুতরাং আমাদের কোনো চ্যাপ্টারটাই কিন্তু মানে স্কিপ করা চলবে না, ঠিক? তাহলে আমরা ফার্স্ট যে চ্যাপ্টার, যেটা আমাদের নিউট্রিটিভ ফেজ অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, সেটা নিয়ে আমরা শুরু করি, তাই তো? ছোট ক্লাস আজকে, ও যেহেতু অ্যাড হয়নি তো দেখো, প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যেটা বললাম যে পরিপাক। পরিপাক করছে কে আমাদের? তুমি আমাকে ফার্স্ট, আমি জানতে চাই যে তোমার কতটা বেসিক আইডিয়া আছে, তারপরে আমি সেখান থেকে শুরু করবো আর কি। তুমি নির্ভয়ে উত্তর দেবে, এখানে কোনো রকম সংকোচের কিছু নেই, ঠিক আছে? তাহলে কি হবে, তুমি যদি সংকোচ করো আমি বুঝতে পারবো না যে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা। আর তুমি যদি তোমাকে না এক্সপ্রেস করো, আমি তাহলে তোমার খামতিটাকে মেটাতে পারবো না। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমাকে ফার্স্ট বলো যে ধরো খাদ্যবস্তু আমি খেলাম, এরপর সেই খাবারটার কি হচ্ছে, তুমি যা বোঝো কোনো সেটা আমাকে বলো। খাদ্যবস্তু আমরা যখন, হ্যাঁ স্যার বলি। হ্যাঁ বলো, তুমি বলো হ্যালো। এরপর। হ্যাঁ, কোনো খাদ্যবস্তু যখন আমরা খাই সেটা জটিল খাদ্য হিসাবে থাকে। এরপর আমরা সেটাকে খাওয়ার পর জটিল খাদ্য থেকে সরল খাদ্যে সেটা রূপান্তরিত হয়, সেটাই হচ্ছে পরিপাক। হুম, বেশ, তুমি একটা চকলেট খেলে, এরপর সেই হ্যাঁ, চকলেটটার কি হচ্ছে আলটিমেটলি আমাকে বোঝাতে পারবে? আমি একটা সেটা তো আলটিমেটলি স্যার সরল খাদ্যেই পরিণত হচ্ছে খাওয়ার পর। হ্যাঁ, এই সরল খাদ্য থেকে শক্তি পাচ্ছি, ঠিক আছে, আমি বলছি সেই চকলেটটা হ্যাঁ, কোন পথে যাচ্ছে। তুমি ফার্স্ট মুখে নিলে, হ্যাঁ, তারপর তারপর চকলেটটা কোথায় যাচ্ছে, তারপরে চকলেটের অস্তিত্ব থাকছে না, এবার অস্তিত্ব থাকছে সেই হ্যাঁ, চকলেটের মধ্যে উপস্থিত কার্বোহাইড্রেট, ঠিক? হ্যাঁ, এরপর হ্যাঁ, খাবারটা তাহলে কোথায় যাচ্ছে, মুখ থেকে কোথায় যাচ্ছে? মুখ থেকে রক্তের মাধ্যমে মিশছে। না, না, মুখ থেকে তো সরাসরি রক্তে চলে যাবে না। ফার্স্ট আমাদের যে ক্ষুদ্রান্তে। পরিপাকতন্ত্র, হ্যাঁ, না 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 না, হুম। ক্লাস 11-এ পড়েছিলে দেখবে, ফার্স্ট আমাদের হ্যাঁ, মুখবিবর, তারপর হ্যাঁ, সেটা যাচ্ছে আমাদের গ্রাসনালীর মাধ্যমে চলে যাচ্ছে পাকস্থলীতে, হুম, পাকস্থলী থেকে যাচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে, হুম, ক্ষুদ্রান্তে শোষিত হচ্ছে, দিয়ে চলে যাচ্ছে রক্তে। হুম, মানে ক্ষুদ্রান্তের বাইরে রক্তবাহ রয়েছে। সে যেমন তুমি ভাবো যে তুমি একটা অনলাইনে প্রোডাক্ট অর্ডার দিয়েছো, তাহলে ফার্স্ট হুম, তুমি অর্ডার দিচ্ছ সেই কোম্পানিকে, হুম, সেই কোম্পানি এবার আসছে হোম ডেলিভারি, মানে ডেলিভারির মাধ্যমে চলে আসছে তোমাদের বাড়ির দরজা অবধি, ঠিক আছে? হুম, এখানে রক্ত ইকুয়ালস টু মনে করো হোম ডেলিভারি বয়, মানে সেই ক্ষুদ্রান্ত থেকে কোষের মধ্যে নিয়ে আসছে কে? রক্ত, ঠিক হুম, আছে? এবার আমরা যে চকলেটটা খাচ্ছি, সেই চকলেটটা হুম। ডাইজেস্ট হচ্ছে কেন? মানে তুমি যে ধরো কার্বোহাইড্রেট খাচ্ছ, ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, সেগুলো হজম হচ্ছে কেন, কি মনে হয়? আমাদের যেটা আমরা খাচ্ছি আমাদের শরীরে পুষ্টি প্রদান করার জন্য। না, পুষ্টি প্রদান করছে, ঠিক আছে, সে তো হজম হলে পুষ্টি প্রদান করবে। দেখবে অনেক সময় হয় না যে হ্যাঁ, আমরা খাবার খাচ্ছি কিন্তু সেটা ডাইজেস্ট হচ্ছে না, হ্যাঁ, সেটা কেন হচ্ছে না? তাহলে ডাইজেস্ট কী জন্য, কী সমস্যা হতে পারে? বেশ, আমি একটা মানে উদাহরণ দিই, আমাদের শরীর। দেখবে, হ্যাঁ, হুম হুম, দেখবে আমরা একটা কথা বলি যে খেতে খেতে জল খেতে নেই, হ্যাঁ, বলি তো, কেন বলো তো, এর হ্যাঁ, বৈজ্ঞানিক কারণ কি? বলে যে খাবার নাকি হজম হয় না। এক্স্যাক্টলি, কেন হয় না? মানে তুমি তো নিউট্রিশন নিয়ে পড়ছো, তাহলে হয় না সেগুলো তো প্রবাদ প্রবচন, বাট তোমাকে জানতে হবে যে কেন, ওই কথাটা হ্যাঁ, কেন বলছে। মানে আমরা যখন জলটা খাচ্ছি কিন্তু জলটা খাওয়ার সাথে সাথে আমাদের খাবারগুলো গোটা গোটা চলে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার? হুম 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 হুম, না না না, গোটা গোটা চলে যায়, তুমি গিলে ফেলবে গোটা গোটা? গোটা গোটা তো গিলতে পারবে না, তুমি তো চিবিয়েই আচ্ছা, এই খাচ্ছ। কনসেপ্টটা কখনো ভাবিনি তো, কেন বলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মুখের মধ্যে থাকে উৎসেচক, আমাদের হুম, পাকস্থলীতে থাকে উৎসেচক, আমাদের ক্ষুদ্রান্তে থাকে উৎসেচক, যারা অ্যাকচুয়ালি এই ডাইজেস্ট করছে, যারা অ্যাকচুয়ালি পরিপাক করছে। যদি এই উৎসেচকের মাত্রা কোনো কারণে কমে যায় বা বেড়ে যায়, আমাদের পরিপাক কিন্তু বিঘ্নিত হবে। যেমন ধরো তুমি যখনই জল খাচ্ছ,
তখন তোমার মুখের হ্যাঁ, মধ্যে যে লালা তার ঘনত্ব বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাচ্ছে। তাহলে সেই হুম, খাবারটাকে ভালো করে ডাইজেস্ট করতে পারবে? না। যার জন্য বলে খেতে খেতে জল খেতে নেই। মানে আমাদের লালা গ্রন্থি আছে মুখের মধ্যে যেখান থেকে উৎসেচক নিঃসৃত হচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে উৎসেচকই কি করছে? ডাইজেস্ট করছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, বলে যে উৎসেচক নাকি মানে তার ক্রিয়া করার পর সেটা ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও কি জল খাওয়ার ফলে আমাদের এটাই হচ্ছে, না না না, যার জল ফলে কাজটা মানে করছে না? না না, ব্যাপারটা বলছে ধরো তোমাদের বাড়িতে একজন দুধওয়ালা দুধ দিয়ে যায়। হ্যাঁ। এবার হুম। মনে করো তোমাকে খাঁটি দুধ দিয়ে গেল, যে তুমি সেখান থেকে হুম। ছানা করলে বা দই করলে। আর একজন হ্যাঁ, গোয়ালা আছে, সে তোমাকে সেই দুধের সাথে জল মিশিয়ে দিয়ে গেল, দিয়ে ছানা করলে বা দই করলে। কোনটাতে ভালো ছানা বা হুম। দই হবে? যেটা পিওর দুধ, যেটা জল মেশানো এক্স্যাক্টলি, ছাড়াটা। এক্স্যাক্টলি। তাহলে যখন আমাদের, ধরো আমি চকলেট খাচ্ছ, সেই চকলেটের হুম। সাথে মিশছে কি আমাদের মুখ থেকে নিঃসৃত হচ্ছে লালা। সেই হ্যাঁ। লালার মধ্যে আছে কি উৎসেচক আছে, সে হুম। খাদ্যবস্তুটাকে ভাঙছে। তুমি চিবাচ্ছ, হুম। আমাদের জাস্ট দাঁত দাঁত আর জিভের মাধ্যমে আমরা খাদ্যবস্তুটাকে ছোট ছোট করে পিষে দিচ্ছি যাতে আমরা গিলতে সহজেই মানে পেটের মধ্যে ভরতে পারি, দ্যাটস ইট। কিন্তু এই হুম। খাদ্যবস্তুটাকে, যে জটিল খাদ্য রয়েছে সেটাকে সরল খাদ্যে করছে কে? সেটাকে করছে কিন্তু উৎসেচক। এবার কোনো হুম। কারণে যদি উৎসেচকের ঘনত্ব কমে যায়, মানে তুমি জল খাচ্ছ মানেই সেটা ডাইলিউট হয়ে যাচ্ছে, লঘু হয়ে যাচ্ছে। মানে যেমন তোমরা হুম। দেখবে যে অ্যাসিডের মধ্যে যদি তুমি জল দেবে না, জলের মধ্যে অ্যাসিড দেয়, তুমি জানো? প্র্যাকটিক্যাল করেছো কোনো দিন? যে ধরো হ্যাঁ স্যার, তোমার কাছে করেছি। অ্যাসিড, হ্যাঁ। বলো। হ্যাঁ স্যার, বলি। বলছি তোমাকে ধরো অ্যাসিডের মধ্যে জল দেবে না, জলের মধ্যে অ্যাসিড দেবে? অ্যাসিডের মধ্যে জল দেবো। অ্যাসিডের মধ্যে জল দেবে। তাহলে অ্যাসিডের মধ্যে যদি তুমি জল দাও, সেটা লঘু হবে না গাঢ় হবে? লঘু হবে। লঘু হবে। তাহলে সেই অ্যাসিডটা যেভাবে কাজ করতো সেটা কি করতে পারবে আর? না। দ্যাটস ইট। উৎসেচকে সেরকম, যদি লঘু হয়ে যায় তাহলে ঠিকভাবে কাজ করতে পারবে না। তাহলে আমরা কেন উৎসেচক পড়তে চলেছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ পুরোপুরিভাবে পরিপাকের সাথে যুক্ত। এখন আমরা তাহলে বুঝি যে হোয়াট ইজ এনজাইম। উৎসেচক বলতে কি বোঝায়? আচ্ছা, উৎসেচক কী নিয়ে গঠিত তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, কি বলবে? উৎসেচক কি নিয়ে গঠিত? মানে উৎসেচকের ভিতরে আছে কি? বেশ ছাড়ো, উৎসেচক বাদ দাও। তোমার হ্যাঁ। আমার প্রত্যেকের যে শরীর মানে জীবদেহ, সেটা কি হুম। নিয়ে গঠিত? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, বলুন। বলছি যে জীবদেহর মধ্যে অ্যাকচুয়ালি আছে কি কি? জীবদেহের মধ্যে মূলত আছে কি কি? মানে স্যার কোন দিক না, থেকে? মানে কোন দিক থেকে, মানে ধরো একটা বাড়িকে যদি আমি ভাঙি, তাহলে হ্যাঁ। আমি ইট পাবো, হুম। বালি পাবো, সিমেন্ট পাবো, রড পাবো, ঠিক আছে? হুম। ঠিক সেরকম আমাদের হুম। জীবদেহের, মানে আমাদের দেহের বিল্ডিং ব্লক কি? মানে আলটিমেটলি যদি ভাঙি আমরা কোষ পাবো, ঠিক? হ্যাঁ। এবার সেই কোষের মধ্যে কি আছে যেটা নিয়ে কোষ তৈরি? মানে আমি বলতে চাইছি বায়োমলিকিউলস কি আছে, কি কি জৈব অণু আছে? অ্যাকচুয়ালি আছে কি তিনটে বলছি? জিনিস। হ্যাঁ। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, হ্যাঁ। একটা আছে প্রোটিন, মানে প্রোটিন নিয়ে তৈরি, আর একটা হচ্ছে হুম। ফ্যাট। এবং সেই জন্যই দেখবে আমাদের খাদ্য তালিকাও এই তিনটে জিনিস নিয়ে গঠিত: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এছাড়া ভিটামিনস অ্যান্ড হ্যাঁ। মিনারেলস থাকে। মানে আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ। তুমি ভাবো একটা বাচ্চা ছেলে যে আজকে জন্মগ্রহণ করলো, সে যখন হুম। 10 বছর 12 বছর হচ্ছে, সে আকারে বড় হচ্ছে। সে কেন বড় হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে খাবার। সে যদি খাবার না খেত, হ্যাঁ। সে কি বড় হতো? না। হতো না। তার কারণ হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নিয়েই তার শরীরটা তৈরি। এবার আমরা খাবারের হুম। মাধ্যমে গ্রহণ করছি কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তার ফলে আমাদের দেহের বৃদ্ধি ঘটছে, ঠিক আছে? হুম। এবার যেটা প্রশ্নে ফিরে আসি, সেটা হচ্ছে উৎসেচক তাহলে এই তিনটের মধ্যে কোনটা নিয়ে গঠিত, কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি ফ্যাট? কি প্রোটিন। মনে হয় তোমার? প্রোটিন, এক্স্যাক্টলি।
প্রোটিনের যেটা প্রধান কার্বোহাইড্রেট, সরি, উৎসেচকের যেটা প্রধান উপাদান সেটা হচ্ছে প্রোটিন। তার মানে এই নয় যে শুধুই প্রোটিন থাকবে। দেখো আমি যদি এখানে ডিফাইন করি, দেখো কি বলছে, যে প্রধানত প্রোটিন ধর্মী কলয়েডীয় যে সকল জৈব অনুঘটক, একে একে আমরা মানেগুলো বুঝি। কলয়েডীয় বলতে বলছো, কলয়েড দ্রবণের উদাহরণ দিতে পারবে? না স্যার, আমি এই কোশ্চেনটা আপনাকে করতে যাচ্ছিলাম যে এইটা একটু বলে দিন। আচ্ছা, ভাতের ফ্যান দেখেছো? হুম। ভাতের ফ্যান হচ্ছে একটা কলয়েড দ্রবণ। কলয়েড দ্রবণ মানে যেখানে, মানে দেখবে যে কোনো দ্রবণ কি কি নিয়ে তৈরি হয়, দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাব। যেমন ধরো তুমি নুন চিনির শরবত, সেখানে নুন চিনি হচ্ছে দ্রাব আর জল হচ্ছে দ্রাবক, মানে যেটা তরল সেটা হচ্ছে দ্রাবক আর যেটা কঠিন সেটা হচ্ছে এক্ষেত্রে দ্রাব। কলয়েড দ্রবণ মানে সেখানে দ্রাব এবং দ্রাবক তার অণু অত্যন্ত স্বচ্ছ, মানে সূক্ষ্ম নয় আর কি। তুমি ভাতের ফ্যানটা ভাবো, সেটা জলের সাথে ভাতের ফ্যানের ডিফারেন্স আছে না নেই? আছে। আছে। কেন, কি ডিফারেন্স আছে? মানে জল স্বচ্ছ পাতলা হয় আর ভাতের ফ্যান একটু গাঢ় হয়, অস্বচ্ছ হয়। হ্যাঁ, গাঢ় হচ্ছে তার মানে হচ্ছে সেখানে দ্রাবের অণুগুলোর আকার অত্যন্ত ছোট নয় জলের মতো, মানে আবার খুব হ্যাঁ। বড়ও নয়। যদি খুব বড় হয়ে যেত তাহলে কি হয়ে যেত, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলতাম প্রলম্বন। মানে যেমন ধরো তুমি একটা গ্লাসের মধ্যে জল নিয়েছো, তাতে তুমি কিছু বালির দানা ফেলে দিলে, দেখবে বালির দানাগুলো হুম। আস্তে আস্তে গিয়ে থিতিয়ে পড়ছে, সেটাও একটা দ্রবণ, কিন্তু হুম। সেখানে সেটা কলয়েড দ্রবণ নয়, সেটা প্রলম্বন। তাহলে কলয়েড দ্রবণ বলতে বোঝা গেল সেটা একদম না হ্যাঁ খুব স্যার। সূক্ষ্ম না খুব বড়। তাহলে উৎসেচক মানেই সেটা প্রোটিনধর্মী কলয়েডীয় যে সকল জৈব অনুঘটক, সজীব কোষে পাবো আমরা উৎসেচক মানি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক বলে। ভুলে যাও ডেফিনেশন, আমি বোঝাচ্ছি, ধীরে ধীরে বোঝো। এই অনুঘটক কথার মানে কি বলতে পারবে? অনুঘটক মানে, হ্যাঁ স্যার, ওই যে অন্যকে দিয়ে কাজ করে কিন্তু নিজে কাজ করে না। না, সেরকম নয়। সে তো তাহলে ধরো তুমি কোনো কাজ করছো না, তুমি সব কাজ তোমার মাকে দিয়ে করাচ্ছ, তাহলে তুমি অনুঘটক? না, এরকম কিছু একটা ডেফিনেশন পড়েছিলাম মনে হচ্ছে। দেখো অনুঘটকের ইংরেজিটা বলছি, তাহলে দেখো যদি বুঝতে পারো, এটাকে বলে ক্যাটালিস্ট। 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 তোমার বাড়িতে ভাই আছে? হ্যাঁ, হ্যাঁ, আছে। আচ্ছা, দেখো আমি বোঝাচ্ছি। ধরো উম, তোমাকে তোমার মা খুব অপমান করছে, ঠিক আছে? হুম। এবার সেই সময় তোমার ভাই সেই ঘরে ঢুকলো এবং বলল যে মা জানো দিদি আমাকে মেরেছে বিনা কারণে। হুম। তাহলে তোমার মা এতক্ষণ তোমাকে কি করছিল, অপমান করছিল, এবার কি করবে, হুম। মারতে শুরু করবে। এখানে তোমার ভাই হচ্ছে ক্যাটালিস্ট। তাহলে মানে কি অনুঘটক মানে? হ্যাঁ, আমি যেটা বললাম সেরকমই কিছু মানে দাঁড়াচ্ছে। এটার মানে হচ্ছে তোমাকে দেখো অপমান করছিল, সেই অপমানের হারটাকে বাড়ালো না কমালো? বাড়ালো। বাড়ালো। তাহলে উৎসেচকও সেম হুম। জিনিস করে, কোনো একটা বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। ফর এক্সাম্পল, কোনো একটা হুম। বিক্রিয়া ঘটতে যদি 2 ঘন্টা সময় লাগতো, সেই উৎসেচকের হুম। উপস্থিতির জন্য সেটা 2 মিনিটে বুঝে গেল। যেমন ধরো আমি এখানে আচ্ছা। হচ্ছে একটা এনজাইম, তুমি বই পড়ে আরামসে বুঝে যেতে পারতে সব কিছু, কিন্তু আমি এখানে কি করছি, তুমি হুম। যেটা 2 দিনে বুঝতে, আমি সেটা তোমাকে 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, হুম। তোমার সময় কম লাগছে। তাহলে এখানে ওয়ান কাইন্ড অফ, মানে এটাও হচ্ছে আমি উৎসেচকের মতো কাজ করছি। বুঝতে পারলে ব্যাপারটা? হুম। তার মানে উৎসেচক কি, উৎসেচক হচ্ছে সেই সমস্ত জৈব অনুঘটক যারা সজীব কোষে উৎপন্ন হবে এবং বিক্রিয়ার হারকে, বিভিন্ন রকমের বিক্রিয়া আমরা একে একে পড়বো, যে সেটা পরিপাক হচ্ছে মানে একটা বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, অর্থাৎ সে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। ঠিক আছে? হুম। বিক্রিয়ার হয়ে যাওয়ার পর সেই উৎসেচকটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। এত দূর অবধি বুঝতে কোনো অসুবিধা আছে নাকি বলো? না স্যার।
তার মানে আমি যদি বলি যে উৎসেচক কি, উৎসেচক মানে হচ্ছে একটা প্রোটিন যেটা সজীব কোষে উৎপন্ন হচ্ছে, সেটা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করছে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকছে। ঠিক আছে। হুম এবং যদি আমরা হুম উৎসেচকের এবার দেখো, যদি উৎসেচকের মানে দেখি, সেটা হচ্ছে এন মানে হচ্ছে ইন মানে মধ্যে, আর জাইম মানে হচ্ছে ইস্ট। আমি পিপিটিটা তোমাকে পাঠিয়ে দেবো গ্রুপে, তোমরা যে কোনো বই ফলো করতে হুম পারো, অথবা এই পিপিটি যেগুলো আমি পাঠিয়ে দেবো সেগুলোকে প্রিন্ট আউট বের করে বা ফোন বা কম্পিউটার থেকে পড়ে রেডি করলেই হবে আর কি। ঠিক আছে। তো দেখো স্যার বলছি, প্রকৃতপক্ষে তাহলে কি উৎসেচ বই কিনবো না? হ্যাঁ, বই তুমি একটা যে কোনো বই কিনতে পারো একটা ফলো করার জন্য। টেক্সট বই অবশ্যই আমি বলবো যে পড়তে, কারণ ধরো আমি কনসেপ্ট বুঝিয়ে হ্যাঁ। দেবো, সেটা তুমি তারপরে পড়ার পর যখনই কোনো টেক্সট হুম, বই পড়বে দেখবে তোমার খুব ইজি লাগবে পড়তে। তো যে কোনো একটা টেক্সট বই কিনবে, এবং আমি দুটো আচ্ছা। বইয়ের মধ্যে একটা বই কিনতে বলবো, একটা হচ্ছে হয় পারুল কেনো, না হলে ছায়া প্রকাশনী কেনো, হুম, ঠিক টেক্সট বই আছে। হিসেবে। দুটোর মধ্যে একটা কিনতে পারো যে কোনো। পারুলটাও খারাপ না, দেখলাম ভালো চলছে। আর আচ্ছা ছায়া প্রকাশনীতে দেখলাম বেশ কোয়েশ্চেন অ্যান্সার আছে, বাট তোমাদের কোনো চিন্তার কিছু নেই, আমি পারুল ছায়া যাবতীয় যা প্রশ্ন আছে সব সলভ করে দেবো। আচ্ছা স্যার। বেশ, এই লাইনটা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানী কোন জৈব অনুঘটকের নাম দেয় উৎসেচক, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন দেয় যে উৎসেচক আবিষ্কার করেন কোন বিজ্ঞানী, তো সেটা হচ্ছে বিজ্ঞানী কোন। ঠিক আছে, এটা খেয়াল রেখো। ওই জন্য দেখো লাল কালিতে ঠিক হাইলাইট আছে। করা আছে যে বিজ্ঞানী কোন জৈব অনুঘটকের নাম দেন, সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম। তাহলে এখনো পর্যন্ত তো যেটা তোমাকে আচ্ছা। উৎসেচক মানে তোমার মাথায় যেটা ক্লিক করবে সেটা হচ্ছে এটা কোষে, সজীব কোষে উৎপন্ন হয়, প্রোটিনধর্মী যৌগ পদার্থ, সেটা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে, বিক্রিয়া শেষে হুম অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এবং এটা অনুঘটক হিসেবে কাজ করে, মানে বিক্রিয়ার হারকে বাড়াবে না হলে কমাবে। মেজরিটি ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাড়াচ্ছে। আর বেশ কিছু এনজাইম আমরা স্পেসিফিক এনজাইম পড়বো, যেমন একটা অ্যালোস্টেরিক এনজাইম বলে আমরা পড়বো, সেখানে দেখবো বিক্রিয়ার হার হুম, কমাচ্ছে বেশ কিছু। মেজরিটি উৎসেচক মানেই আমরা বুঝবো যে সে বিক্রিয়ার হারকে বাড়াচ্ছে। বোঝা গেল? তাহলে উৎসেচক সম্বন্ধে ঠিক একটা আছে। আইডিয়া আসছে কি, যে হুম উৎসেচক স্যার। মানে হচ্ছে একটা প্রোটিন যেটা সজীব কোষে উৎপন্ন হবে এবং সেটা কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার হারকে বাড়াবে বা কমাবে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকবে। যেমন ধরো আমাদের এই যে মুখে, গালে হুম দুটো লালা গ্রন্থি আছে, এই দুই সাইডে দুটো, যদি কারুর মামস হয় বুঝতে পারবে যে গাল দুটো ফুলে যায় খুব। তো হুম এই হুম প্যারোটিড গ্ল্যান্ডস আছে, এখান থেকে উৎসেচক খরিত হয়, সেটা হচ্ছে টায়ালিন। এই যে হুম টায়ালিন উৎসেচক, এই টায়ালিন উৎসেচক কি করে, ধরো তুমি খাবার খাচ্ছ, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছ, ধরো ভাত খাচ্ছ, হুম সেই ভাতটাকে এই টায়ালিন উৎসেচক কি করে, গ্লুকোজে রূপান্তরিত করে। তাহলে দেখো জটিল খাদ্য ছিল তাকে সরল করছে কি না, হ্যাঁ। সেটাই উৎসেচকের কাজ। আমি যেটা প্রথমেই পড়লাম যে পরিপাক মানেই তাই, যে জটিল খাদ্য সেটা সরল খাদ্য হবে। সেই জন্য দেখবে এটা কিন্তু শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে করে, মানে আমাদের মুখে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয়, ফ্যাট প্রোটিন হয় না। এটাও পরীক্ষায় প্রশ্ন দেয় যে মুখগহ্বরে কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটে, তো সেটা হচ্ছে শুধুমাত্র কার্বোহাইড্রেট। ঠিক আছে, বেশ। আর একটা জিনিস বলি, এই উৎসেচক কিন্তু বেশি পরিমাণে দরকার নেই, খুব সামান্য পরিমাণে উৎসেচক কাজ করে। তাহলে আমরা কিছু উৎসেচকের এবার বৈশিষ্ট্য দেখি যে উৎসেচক কিভাবে কাজ করে এবং তার প্রধান ক্যারেক্টারিস্টিক্সগুলো কী। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আমি সেই জায়গাটা এক্সপ্লেন করব। ঠিক আছে স্যার। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে উৎসেচক সুনির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। ফার্স্ট প্রশ্ন এখান থেকে জাগা উচিত, সেটা হচ্ছে হোয়াট ইজ সাবস্ট্রেট, হুম, এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে। যে সাবস্ট্রেট কি। দেখো আমি বললাম যে টায়ালিন উৎসেচক কার উপর কাজ করছে, ভাত। ভাতে কি আছে, হ্যাঁ, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। তাহলে হ্যাঁ কার্বোহাইড্রেটের উপর কাজ করছে কে, টায়ালিন। হ্যাঁ। এবং তারপর সেটা রূপান্তরিত হচ্ছে অ্যাকচুয়ালি মল্টোজে, মল্টোজো একটা সুগার, হুম তারপর সেটা রূপান্তরিত হচ্ছে আলটিমেটলি হুম গ্লুকোজে। হুম। তাহলে টায়ালিন উৎসেচক কার উপর কাজ করছে, হ্যালো। শুনতে পাচ্ছ, বলছি টায়ালিন উৎসেচক তাহলে কার উপর কাজ করছে, ভাতের ভাতের উপর। ভাতের উপর, মানে আমরা যেটা ইয়েতে দেখবো উপাদান হিসেবে কার্বোহাইড্রেটের উপর। হুম হুম হুম
উৎসেচক যে বস্তুর উপর কাজ করবে তাকেই বলা হয় সাবস্ট্রেট। আচ্ছা। তাহলে উৎসেচক যার উপর কাজ করবে সেটাই হচ্ছে সাবস্ট্রেট। দেখো, সুনির্দিষ্ট সাবস্ট্রেটের উপর ক্রিয়াশীলতা মানে, যেমন ধরো একটা উৎসেচক আছে যার নাম হচ্ছে পেপসিন। হুম। সেই পেপসিন উৎসেচক কার উপর কাজ করে না, সে কাজ করে প্রোটিনের উপর। হুম। এই পেপসিন উৎসেচক আমি যদি কার্বোহাইড্রেটের উপর প্রয়োগ করি তাহলে সে কি কাজ করবে? না। করবে না। এটাই হচ্ছে স্পেসিফিসিটি, যে নির্দিষ্ট উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, মানে যে কোনো উৎসেচক যে কোনো সাবস্ট্রেটের উপর কাজ করবে না। করেন। এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে উৎসেচকের একটা প্রধান বৈশিষ্ট্য, যে একটা নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করবে। যেমন তুমি দেখো, এই যে সুক্রেজ, সুক্রেজ বা ইনভার্টেজ উৎসেচক, এটা কাজ করছে শুধু সুক্রোজের উপর। ল্যাকটেজ কাজ করছে শুধু ল্যাকটোজের উপর। আচ্ছা, সুক্রোজ বলতে সুক্রোজ কোথায় থাকে বলো? সুক্রোজ নাম শুনেছো আগে? হ্যাঁ। কোথায় থাকে? বাড়ি কোথায় সুক্রোজের? কোথায় থাকে? হুম, একটা খাবারের নাম বলো যেখানে সুক্রোজ আছে। চিনি। চিনি, আখের রস, ঠিক আছে। হুম। আচ্ছা, সুক্রোজ মোনোস্যাকারাইড না পলিস্যাকারাইড না অলিগোস্যাকারাইড? মানে আমি যেটা বলতে চাইছি, সুক্রোজ কি আর ভাঙা যাবে? না। ভাঙা যাবে। সুক্রোজ হচ্ছে যাবে। একটা দ্বিশর্করা। একে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। মনে রাখবে, মোনোস্যাকারাইড হ্যাঁ। মানে তিনটে তিনটে জিনিসকে আমরা ভাঙতে পারবো না। একটা হচ্ছে হ্যাঁ। গ্লুকোজ, একটা হচ্ছে হ্যাঁ। ফ্রুক্টোজ, আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। এই তিনটে আচ্ছা। বাদ দিয়ে বাকি সবাইকে ভাঙতে পারবো, ঠিক আছে। বেশ, ল্যাকটেজ ল্যাকটোজের উপর কাজ করে। তাহলে হ্যাঁ। ল্যাকটোজ কোথায় থাকে বলো? ল্যাকটোজ। হুম, খুব পরিচিত নাম। ও, দুধে। দুধে, ঠিক। এই ল্যাকটোজকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। হুম। তাহলে এটা হচ্ছে ডাইস্যাকারাইড মানে দ্বিশর্করা। তার মানে আমরা উৎসেচকের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করবে, করে। ঠিক আছে। 2 নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে উভমুখিতা। সরি, উভমুখিতা মানে হচ্ছে এই যে কার্বোহাইড্রেট থেকে মল্টোজ তৈরি হচ্ছে এবং সেখানে উৎসেচক হুম। হেল্প করছে কি টায়ালিন, এই বিক্রিয়াটা হুম। কিন্তু উভমুখী। মানে মল্টোজ থেকেও কিন্তু কমপ্লেক্স ফর্ম তৈরি হতে পারে নির্দিষ্ট শর্তে। মানে সেখানে পিএইচ ডিপেন্ড করে, সেখানে সাবস্ট্রেট ঘনত্ব ডিপেন্ড করে, ঠিক আছে। যেটা বলতে চাইছি মনে রাখবে, উভমুখিতা মানে এই যে রিয়াকশনগুলো সেগুলো হুম। উভমুখী হতে পারে। অর্থাৎ কার্বোহাইড্রেট থেকে মল্টোজ যেমন তৈরি হতে পারে, মল্টোজ থেকে বলো। কমপ্লেক্স ফর্মও তৈরি হতে পারে, আচ্ছা। ঠিক আছে। বেশ, এটা মানে জাস্ট মনে রাখবে যে উৎসেচক উভমুখিতাতে হিসেবে কাজ করে। দ্যাট মিন্স সেই রিয়াকশনগুলো উভমুখী হয়, তবে সব রিয়াকশন কিন্তু নয়। পার্টিকুলার কিছু বিক্রিয়া আছে, তুমি যদি এই থিওরিটা পড়ো একটু তাহলে আরও ক্লিয়ার হবে। জাস্ট 2-1 লাইন আসে দেখবে, বুঝে নেবে। নেক্সট যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে উৎসেচক হচ্ছে জৈব অনুঘটন। দেখো, অনুঘটন হিসেবে আমরা অলরেডি বৈশিষ্ট্য দেখলাম যে অনুঘটক কাদের বলে, যেটাকে আমরা বললাম বায়ো ক্যাটালিসিস, হুম। যেটা ক্যাটালিস্ট থেকে এসছে, যে অনুঘটকের মতো কাজ করে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, অর্থাৎ বিক্রিয়ার হারকে তাড়াতাড়ি করে এবং বিক্রিয়া শেষে হুম। নিজে অপরিবর্তিত থাকে কিন্তু কোনো বিক্রিয়াকে শুরু করতে পারে না। মানে উৎসেচক কিন্তু কোনো বিক্রিয়াকে শুরু করবে না। যেমন তোমার মা তোমাকে অপমান করছিল, সেই সময় তোমার ভাই এসে একটা ফোড়ন কেটে দেয়, তার ফলে তোমার কি হচ্ছে, হুম। বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে। তোমার ভাই এসে হুম। বিক্রিয়াটা শুরু করেনি, বিক্রিয়া অলরেডি শুরু হয়েছিল। তাহলে উৎসেচকও কোনো বিক্রিয়াকে শুরু করে না, বিক্রিয়ার হারকে হুম। বাড়িয়ে দেয়, ঠিক আছে। সেটাই আমরা পড়লাম যে অনুঘটক হিসেবে কাজ করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, সে কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে। যেটা আমরা অলরেডি আগে এক্সপ্লেন করলাম। আর যেটা যেটা গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে উৎসেচক খুব অল্প পরিমাণে প্রয়োজন দেবে। আমি একটু আগেই বললাম
যে উৎসেচক কিন্তু খুব বেশি পরিমাণে দরকার নেই। এগুলো কীরকম প্রশ্ন দেয় যে নিচের কোন তথ্যটি সত্য, এরকম স্টেটমেন্ট বেসড কোশ্চেন হয় কিন্তু। তো এই জায়গাগুলোতে যদি কনসেপ্ট না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি কি পড়লাম? উৎসেচক অনুঘটক হিসেবে কাজ করে, উৎসেচক কোনো বিক্রিয়ার পর ধ্বংস হয় না, অপরিবর্তিত থাকে, এবং উৎসেচক খুব অল্প পরিমাণে প্রয়োজন হয় বিক্রিয়ার জন্য। ঠিক আছে, যেমন ওই এক বালতি জলে যদি তুমি সামান্য একটু নোংরা ফেলে দাও তাহলেই গোটা দুধটা নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম। বেশ, নেক্সট 4 নাম্বার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা। অর্থাৎ উৎসেচক কি করে? বিক্রিয়ার হারকে বাড়াবে, যেটা বিক্রিয়া হচ্ছিল সেই বিক্রিয়ার হারকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এটাই হচ্ছে উৎসেচকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স, যে সে তার অ্যাক্টিভিটিটাকে বাড়ায়। সেটাও আমরা অলরেডি আগে এক্সপ্লেন করেছি। নেক্সট যেটা, সেটা 5 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে তাপ সুবিদিতা। দেখবে আমাদের জ্বর হলে খাবার ভালো হজম হয় না, হয় না? হয় না। কেন? দেখবে জানা খেতে নেই ভালো সে। লাগে না, স্বাদ পাচ্ছ না, আবার খাবার হজমও হচ্ছে না ঠিক করে। এটা কেন? হ্যাঁ। এটার প্রধান কারণ হচ্ছে একটা নির্দিষ্ট উৎসেচক হুম। নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98 বা পয়েন্ট। আমরা বলতে পারি হ্যাঁ। এটাকে সেন্টিগ্রেড স্কেলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হুম। ঠিক আছে, আমাদের এটা নর্মাল বডি টেম্পারেচার। এবার আমাদের যদি কোনো জ্বরের জন্য বা কোনো ইনফেকশনের জন্য যদি আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়, তাহলে সেই উৎসেচকটা কি কাজ করতে পারবে? না। তাহলে উৎসেচক যদি কাজ করতে না পারে তাহলে আমাদের হজম হবে? না। তাহলে এটা মনে রাখবে যে নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। মানে কীরকম, আমি যদি গ্রাফে প্লট করি, এদিকটা ভাবো বিক্রিয়ার হার আর এই দিকটা ভাবো তাপমাত্রা, তাহলে আমরা দেখব তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার পর বিক্রিয়ার হারটা দেখবো আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের যে নর্মাল বডি টেম্পারেচার যেখানে অধিকাংশ উৎসেচক কাজ করে সেই রেঞ্জটা খেয়াল রাখবে। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎসেচক সব থেকে ভালো কাজ করে। এরপর যদি তাপমাত্রা 40 ডিগ্রির থেকে বা 50 ডিগ্রির থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু উৎসেচক হুম। নষ্ট হয়ে যাবে। আবার যদি উৎসেচকের তাপমাত্রা অত্যন্ত কম হয়ে যায়, যেমন এখানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে হয়ে যায়, তাহলেও কিন্তু উৎসেচক নষ্ট হয়ে যাবে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে উৎসেচক নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। যেমন আমরাও আছি না, ধরো কেউ এসি ঘর ছাড়া থাকতে পারে না, কেউ ফ্যান ছাড়া থাকতে হুম। পারে না, আবার কেউ দুটো ছাড়াই থাকতে পারে। ঠিক সেই হুম। রকম উৎসেচক ও নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করতে পারে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক একই রকমভাবে নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট পিএইচে কাজ করে। আচ্ছা, পিএইচ বলতে কি বোঝো? পিএইচ সম্পর্কে নিশ্চয়ই পরিচিত। হ্যাঁ স্যার। তাহলে বলো পিএইচ বলতে কি বোঝো? আমি সেরকম ভাবে হয়তো বোঝাতে পারবো না, বাট আমি ওই কোনো ফেস ওয়াশ বা সানস্ক্রিনে লেখা থাকে পিএইচ এর মান এত, এরকম। আচ্ছা বেশ, ধরো কোনো অ্যাসিড, হ্যাঁ। তীব্র অ্যাসিড, তার পিএইচ কম হবে না হুম। বেশি হবে? তীব্র অ্যাসিড পিএইচ। আচ্ছা, তোমার যে সানস্ক্রিনে দেখেছো তাই বলছো না, হ্যাঁ। সেই পিএইচটা কত, মানটা কত? 5 থাকে। 5। সেই পিএইচটা, তাহলে পিএইচটা 5 এটা কি বোঝায়? সেই যে সানস্ক্রিনটা সেটা অ্যাসিডিক না বেসিক, মানে সেটা আম্লিক না ক্ষারীয়? দেখো পিএইচ বলতে অ্যাকচুয়ালি পিএইচ এর পুরো কথা হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। ঠিক আছে, হুম। এবার এই পিএইচ কি করে? পিএইচ হচ্ছে কোন একটা দ্রবণ সেটা আম্লিক নাকি হুম। ক্ষারীয়
নাকি প্রশম, এইটা নির্দেশ করে। পিএইচ স্কেল রয়েছে, সেই পিএইচ স্কেলের হুম একদম ধরো 0 থেকে শুরু হয়েছে একদম 14 পর্যন্ত, হুম মিডল মান হচ্ছে 7। যদি পিএইচ হুম স্কেলে পিএইচ এর মান 7-এর থেকে কম হয়, সেটা হুম বোঝায় সেই দ্রবণটা আম্লিক, আচ্ছা। টক। আর যদি সেই দ্রবণটার যদি পিএইচ 7-এর থেকে বেশি হয়, তার মানে তো সেই সেটা দ্রবণটি খাবে। ক্ষারীয়। আর যদি তার পিএইচ 7 হয়, সেটা হচ্ছে তাহলে প্রশম। সেটা প্রসন্ন। এই পিএইচ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএইচ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু উৎসেচক কাজ করতে পারবে না। যেমন ধরো আমাদের রক্তের পিএইচ এর মান জানো? আমাদের রক্তের স্বাদ কোনোদিন খেয়েছো? না। খাওনি? না না, আমি অন্যের রক্ত খেতে বলছি না, মানে নিজের রক্ত কোনোদিন খাওনি? না স্যার। সে কি গো, কোনো জায়গায় কেটে গেছে, হয়তো একটু একটু হলো, বা ঠোঁট ফেটে গেছে, রক্তের স্বাদ কোনোদিন পাওনি? হ্যাঁ 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 কিরকম হ্যাঁ। কিরকম লেগেছিল? কোনো টেস্ট নেই তো। তুমি মনোযোগ দাওনি বলে টেস্ট পাওনি। দেখবে অ্যাকচুয়ালি আমাদের রক্তের স্বাদ হচ্ছে হালকা লবণাক্ত পাবে, এবং 2 নাম্বার হ্যাঁ। হচ্ছে সেটা ক্ষারীয়। রক্তের যেটা পিএইচ সেটা হচ্ছে 7.4, ঠিক আছে? এবার এই পিএইচ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো উৎসেচক কাজ করতে পারবে না, ঠিক আছে? যেমন আমাদের যে পাকস্থলী, পাকস্থলীর পিএইচ জানো? আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড পাওয়া যায়, কি অ্যাসিড? HCl, হ্যাঁ। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং আমাদের পাকস্থলীর যে ও, পিএইচ, দেখবে তুমি কোনোদিন যদি বমি করো, দেখবে বমি করলে মুখের স্বাদ কীরকম লাগে? করেছো কোনোদিন বমি? হ্যাঁ টক টক লাগে। টক টক লাগে। কেন টক টক লাগে? তার কারণ হচ্ছে এই আমাদের পাকস্থলীতে খাবারটা গিয়ে মিশেছে কার সাথে? HCl এর সাথে। এবং HCl এর পিএইচ হচ্ছে 1 থেকে 2, মানে হাইলি অ্যাসিডিক, বুঝতে পারছো? এবার সেইটা যখন ফ্লো ব্যাক করছে, তোমার মুখ দিয়ে চলে আসছে, তখন তুমি স্বাদ পাচ্ছ। আর যখন এমনি ডাইজেস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। কোনো অসুবিধা হচ্ছে না। তো এই HCl 1 থেকে 2 পিএইচ থাকলে তবেই কাজ করবে। যদি পিএইচের মান বেড়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আর সেখানে পাকস্থলী থেকে যে উৎসেচক খরিত হয়, যেমন পেপসিন, সেগুলো আর কাজ করতে পারবে না। তাহলে যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট উৎসেচক একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে, ঠিক? তাহলে আমরা এখনো পর্যন্ত উৎসেচকের কী কী ক্যারেক্টারিস্টিক্স দেখলাম? 1 নাম্বার হচ্ছে উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে। 2 নাম্বার দেখলাম হুম উৎসেচকের যে কার্যকারিতাটা সেটা উভমুখী। 3 নাম্বার দেখলাম উৎসেচক অনুঘটক হিসেবে কাজ করে এবং বিক্রিয়ার পর অপরিবর্তিত থাকে এবং খুব অল্প পরিমাণে ব্যবহৃত হয়। 4 নাম্বার দেখলাম উৎসেচক বিক্রিয়ার হারকে বাড়ায়, যেটা সক্রিয়তা। 5 নাম্বার দেখলাম যে উৎসেচক নির্দিষ্ট উষ্ণতায় কাজ করে। আর 6 নাম্বার দেখলাম যে উৎসেচক নির্দিষ্ট পিএইচে কাজ করে। ঠিক হুম বোঝা গেছে? কোনো হুম। ডাউট রয়েছে এখনো পর্যন্ত? না স্যার আপাতত নেই। ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সাবস্ট্রেটের গাঢ়ত্ব। দেখো, সাবস্ট্রেট মানে আমরা কি পড়লাম? না, যার উপর কোনো উৎসেচক কি করে? ক্রিয়া করে। কাজ করে, এক্স্যাক্টলি। যেমন আমরা দেখলাম প্রোটিনের উপর কাজ করছে পেপসিন, তাহলে প্রোটিন হচ্ছে সাবস্ট্রেট। এবার হুম এই সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর কীরকমভাবে কোনো একটা বিক্রিয়ার নির্ভর করছে সেটা দেখো। যদি সাবস্ট্রেটের গাঢ়ত্ব বাড়তে থাকে, বিক্রিয়ার হারও দেখবো বাড়ছে। ধরো এই দিকটা বোঝাচ্ছে কি? এই দিকটা বোঝাচ্ছে সাবস্ট্রেটের গাঢ়ত্ব, সাবস্ট্রেটকে আমি এস দিয়ে বোঝালাম। আর এই দিকটা হচ্ছে বিক্রিয়ার হার, যাকে আমি আর দিয়ে প্রকাশ করলাম। যদি দেখি যে মানে সাবস্ট্রেটের গাঢ়ত্ব বাড়ছে, যেমন দেখবে তুমি যখন খিদে পায়, খাবার খাও তো, হুম। ধরো খুব হ্যাঁ। খিদে পেয়েছে, তুমি দেখবে খাবারটা হুম, খুব তাড়াতাড়ি খাচ্ছ। তারপরে আস্তে 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 দেখবে তোমার হ্যাঁ পেট ভরছে, আর তুমি খাবারের যে গতি সেটা কমাচ্ছ। শুনে যাচ্ছে। তারপরে দেখবে তোমার খিদে মিটে গেলে, তুমি যদি মানে কি বলবো, যদি হিংস্র প্রাণী বা অমানুষ না হও, দেখবে আস্তে আস্তে কম খেয়ে নিচ্ছ বা খাচ্ছ না।
এমন তো নয় যে খিদে নেই তাও খেয়েই যাচ্ছ, এমন তো হয় কি? না। হয় না। ঠিক সেরকম দেখো তোমার কি হয়েছিল, যখন খিদে বেশি ছিল তুমি তাড়াতাড়ি খাচ্ছ, তারপরে খিদে হুম। কমে যাচ্ছে তুমি আস্তে আস্তে খাচ্ছ, তারপরে একটা সময় সেটা ফিক্সড আর তুমি খাবে না। হুম। এখানেও তাই কোনো একটা বিক্রিয়ায় সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর উৎসেচক কিভাবে কাজ করছে না, সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লে উৎসেচকের গতিবেগও বাড়ছে এবং তারপরে একটা হুম। ফিক্সড হয়ে যাচ্ছে, তারপরে আর বাড়ছে না। এরপর যদি তুমি আরও মানে গাঢ়ত্ব যদি বাড়াতে থাকো তখন দেখবো বিক্রিয়ার হার কমে যাচ্ছে। মানে যেমন কীরকম, তুমি ধরো খিদে তোমার মিটে গেছে তারপরেও তুমি খাচ্ছ, দেখবে তোমার বদহজম হয়ে যাচ্ছে। হুম। তাহলে দেখো এই হুম। লাইনটা পড়ো, তো সেটাই বলছে যে উৎসেচকের ক্রিয়া, এটা ক্রিয়া না ক্রিয়া, সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। সাবস্ট্রেটের গাঢ়ত্ব একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত উৎসেচকের হার বাড়ে তারপর কমতে থাকে। বুঝতে পারলে যে উৎসেচকের মানে সাবস্ট্রেটের গাঢ়ত্ব বাড়ছে, বিক্রিয়ার হারও বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট হুম। পর্যন্ত। সেই লিমিটটাতে পৌঁছে গেলেই বিক্রিয়ার হার কিন্তু আর বাড়বে না সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লেও। ইজ ইট ক্লিয়ার? হুম। আচ্ছা। এবং এই সাবস্ট্রেটের গাঢ়ত্ব কিভাবে নির্ভর করে তার একটা ইকুয়েশন পাওয়া যায় যেটাকে বলে মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। এটা আমি পরের দিন এক্সপ্লেন করব, কারণ এটা জটিল ব্যাপার, শুধু একজনকে না, ওই সেও যখন যুক্ত হবে তখন আরও ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে। তো এখানে এইটুকুই শুধু খেয়াল রেখো, এই মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের উপর আমি একটা ক্লাস নেব, সেখানে ইকুয়েশন কিভাবে কাজ করছে সেটা দেখব। মানে শুধু এখন এইটুকুই খেয়াল ঠিক রাখো যে আছে। সাবস্ট্রেটের গাঢ়ত্বের উপর কিভাবে উৎসেচক কাজ করে সেটা একটা ইকুয়েশন থেকে হুম। জানা যায়। সেই ইকুয়েশনটাকে বলা হয় মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। আচ্ছা। মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, ঠিক আছে, বা সমীকরণ। হুম। বলো এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে বলো। তাহলে উৎসেচক সম্বন্ধে একটা আইডিয়া হলো যে হুম। উৎসেচক বলতে কি বোঝায়। তাহলে আমি যদি বলি যে হ্যাঁ। উৎসেচকের তুমি প্রধান চারটে ক্যারেক্টারিস্টিক্স বলো, তাহলে কি বলবে? পিএইচ এর উপর নির্ভরশীল। বেশ। আর তারপরে নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রার উপর উভমুখিতা। নির্ভরশীল না মানে, আর সাব। হ্যাঁ মানে একটা নির্দিষ্ট অনেক বেশি হ্যাঁ, তাপমাত্রা না, তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে উৎসেচকের বিক্রিয়ার হারও বাড়ে, বাট একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তারপরে সেটা হ্যাঁ, কমতে থাকে। সীমা পর্যন্ত। হ্যাঁ। আর আর উভমুখিতা। উভমুখী। আর নির্দিষ্ট উৎসেচক নির্দিষ্ট কার উপর কাজ করে? সাবস্ট্রেট, তাই না? শোনা যাচ্ছে? ওই। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি হচ্ছে মাঝে মাঝে, মানে এটা কি তোমার প্রবলেম না আমার এখানে সমস্যা, আমি বুঝতে পারছি না। না স্যার, আমার ওয়াইফাই এর কানেকশন